স্বাগত। আপনারা দেখছেন আইসিটি নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন লার্নিং এন্ড আর্নিং। আজকে আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন রাশাদ কবির, তিনি ড্রিম 71 লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আমাদের সাথে আছেন মোহাম্মদ শাহজালাল, তিনি 8PR সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এবং আমাদের সাথে আছেন ফ্রিল্যান্সার মোহাম্মদ মশিউর রহমান তালুকদার। স্বাগত আপনাদের আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একজন সফল ফ্রিল্যান্সার আছেন আমাদের সাথে, মোহাম্মদ মশিউর রহমান তালুকদার। তার সাফল্যের গল্পটি দেখে আসি। 2013 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়তেন মশিউর। ইন্টারনেট সম্পর্কে মশিউরের ধারণা ছিল আগে থেকেই, ছিল ফ্রিল্যান্সিং নিয়েও ধারণা। একদিন ওডেক্স নামের একটি মার্কেট প্লেসে প্রোফাইল খোলেন মশিউর। ওখানে যখন আমি শুনলাম এটা সম্পর্কে, তখন ওখানে প্রোফাইল করার জন্য চেষ্টা করলাম। ওখানে তো প্রোফাইল করতে ওখানে টেস্ট দিতে হয়, তো তখন থেকে আমি এটাকে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর দেখলাম বেশ ভালোই হচ্ছে পরীক্ষাটা, বা একটা ভালো পর্যায়ে গেলাম পরীক্ষাতে। খুব ইন্টারেস্টিং যে ফার্স্ট 2 ডেজে মাত্র 49 সেন্টস আর্ন করেছিলাম। ব্যাপারটা ওই সময়ের জন্য খুব এক্সাইটিং ছিল, এবং আমি খুবই উদ্দীপনার সাথে কাজ করা চালিয়ে রাখলাম। এবং সেই মাসের শেষে, সেই এপ্রিল মাসের শেষে আমার ফার্স্ট মান্থের আর্নিং প্রায় $400 মতো হয়েছিল। আর অন্যান্য কাজ পেয়ে গিয়েছিলাম, তখন থেকে আর কাজের সমস্যা হয়নি। ফ্রিল্যান্সিং এর প্রতি এখন সবারই দৃষ্টিভঙ্গি বদলেছে। মশিউর মনে করেন সমাজে অন্যান্য কাজের মতো ফ্রিল্যান্সিংও খুব শীঘ্রই জনপ্রিয় কাজ হিসেবে বিবেচিত হবে। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এই সেক্টরটা এখন আমাদের দেশে অন্যান্য জব সেক্টরের প্রতি একটা বড় সেক্টর হিসেবে পরিণত হয়েছে। আপনি যদি এই সেক্টরে সফল হতে চান, এই সেক্টরে আসতে চান, আপনার জন্য অনেকগুলো অ্যাডভান্টেজেস রয়েছে। বর্তমান বাংলাদেশ সরকার আমাদের জন্য একটা সুযোগ দিয়েছে 2021 সাল পর্যন্ত আপনি যা আর্ন করবেন পুরোটাই আপনার, অর্থাৎ সম্পূর্ণটা হলো ট্যাক্স ফ্রি ইনকাম। ট্যাক্স ফ্রি ইনকামটা একটা বড় ব্যাপার। দ্বিতীয় অ্যাডভান্টেজটা হলো আইটি সেক্টর মার্কেট প্লেসটা সামনে বড় হবে। তো এগুলো যত বড় হবে, নতুন ফ্রিল্যান্সারদের চাহিদা তত বাড়বে। আপনার সামনে যত সময় আসবে, আপনার জন্য এই সেক্টরে সফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। মশিউরদের সময়ে ইন্টারনেটে আয় করতে হলে ফ্রিল্যান্সিং শিখতে হতো একা একাই, আর একমাত্র শিক্ষক ছিল গুগল, সেই সব করে দিত। নতুনদের ফ্রিল্যান্সিং শেখার সরকারি উদ্যোগকে স্বাগত জানালেন মশিউর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টের মাধ্যমে নতুন ফ্রিল্যান্সারদেরকে ট্রেন আপ করা এবং তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করছেন। তো এটা খুবই একটা ভালো একটা উদ্যোগ, এবং এই অ্যাওয়ারনেসটার মাধ্যমে এখন সব জানতে পেরেছে যে আপনি যদি আপনার স্কিল থাকে, আপনি ইচ্ছা করলে অনলাইনের মাধ্যমে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। তো লার্নিং আর্নিং যে প্রজেক্টটা, এখানে মানুষ অবশ্যই শিখবে, নতুন যারা আছে তারা এখানে ট্রেন আপ করবে। লার্নিং অ্যান্ড আর্নিং, সৌজন্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন লার্নিং এন্ড আর্নিং। আমরা সাফল্যের গল্প দেখছিলাম মশিউর রহমান তালুকদারের। আপনি কতদিন ধরে ফ্রিল্যান্সিং করছেন? প্রায় 4 বছর হবে। আপনি কি ঢাকায় কাজ করেন? হ্যাঁ, আমি ঢাকাতে থাকি। আমি এই সূত্র ধরে আমি রাশাদ কবিরের কাছে আসছি যে মশিউর রহমান তালুকদার ঢাকায় কাজ করেন। এর আগেও আমাদের সাথে কথা হয়েছে, যেমন কুয়েটে একজন পড়তেন, তিনি খুলনায় পড়াশোনা করে এসে তিনি ঢাকায় কাজ করেন। তো সেই ক্ষেত্রে সব ফ্রিল্যান্সার কি ঢাকায় কাজ করতে হবে? ঢাকার বাইরে মানে ফ্রিল্যান্সার কি ওইভাবে হচ্ছে ঢাকায় যেরকম আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই। এবং আপনি সবসময় আইটি সেক্টর বা আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটি হচ্ছে এমন একটি শিল্প বা এমন একটি টেকনোলজি যেখানে শুধুমাত্র ঢাকা বা খুলনা বা চিটাগাং কেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে আপনি কাজটি করতে পারেন। শুধুমাত্র যে জিনিসটি দরকার সেটি হচ্ছে একটি প্রপার ইন্টারনেট স্ট্যাবিলিটি, এবং আপনার যদি দক্ষতা থাকে, লোকেশন ডাজন্ট ম্যাটার হিয়ার। আর আরেকটা বিষয়ের দিকে বলা হয় যে প্রধান দুইটা সমস্যা, একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, উনি যেটা বলছিলেন, আরেকটা হচ্ছে আপগ্রেডেশনের কথা। আমরা সরকারের যে লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট, যেটা সেই প্রজেক্টের আন্ডারে অনেককে স্কিল করা হচ্ছে, অনেকে নিজস্ব উদ্যোগে স্কিলড হচ্ছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা নিচ্ছেন, কেউ কেউ নিজে ইউটিউব দেখে শিখছেন, সেটাও আমাদের বলছেন। কিন্তু এখন যে জায়গায় ওয়ার্ল্ডটা পৌঁছেছে, মার্কেটটা যে জায়গায় পৌঁছেছে, সবকিছুই কিন্তু প্রতি সপ্তাহে, প্রতি মাসে অনেক কিছু আপগ্রেড হচ্ছে। সেই আপগ্রেডেশনটি কি আমাদের স্কিল মার্কেট প্লেসে যারা আছেন সেটা কি তাদের কাছে পৌঁছাচ্ছে ঠিক? আপনার কি মনে হয়? আমি বলবো যে এটা পৌঁছাচ্ছে, কিন্তু যে আমরা আত্মতৃপ্তিতে ভুগতে পারবো বা আত্মসন্তুষ্টিতে ভুগতে পারবো এমন পর্যায়ে আমরা না। কারণ টেকনোলজি হচ্ছে এমন একটি ব্যাপার যেখানে আপনার প্রতি সেকেন্ডে টেকনোলজি চেঞ্জ হচ্ছে। আজকে আপনার টেকনোলজি যেটা আছে 7 দিন পর সেটা নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনাই বেশি। আবার 7 দিন পর যেটা থাকবে সেটা আপনার 1 মাস বা 2 মাস পর কিন্তু নাও থাকতে পারে। যেমন একটা এক্সাম্পল কিছু একটা দিই, যেমন আমরা 8-10 বছর আগে, আপনার হয়তো মনে আছে, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে খুবই একটা মার্কেটে আলোচনা ছিল। কয়েক বছর আগে ছিল মোবাইল অ্যাপস এবং গেমস ডেভেলপমেন্ট নিয়ে কাজ ছিল। যেমন সামনের দিকে টেকনোলজি কি আসছে, সামনের দিকে টেকনোলজি কিন্তু আসছে আপনার আইওটি নিয়ে কাজ হচ্ছে, আপনার ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজ হচ্ছে, অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ হচ্ছে, তারপর আপনার বিগ ডেটা নিয়ে কাজ হচ্ছে। কিন্তু এই সেক্টরটাকে ধরার জন্য বা এই টেকনোলজির
মার্কেটটাকে ধরার জন্য যে পরিমাণে আমাদের স্কিলড ম্যান পাওয়ার দরকার সেই পরিমাণে ম্যান পাওয়ার কিন্তু টু বি অনেস্ট আমাদের এখনো নাই। এবং এই জন্য কিন্তু এখন সময় আসছে যে আমাদের যে পরবর্তী সময়গুলোতে আগামী দিনগুলোতে যে টেকনোলজিগুলো আসবে তার জন্য দক্ষ মানব সম্পদ তৈরি করার কিন্তু এখনই সময়, না হলে কিন্তু আমরা ওই মার্কেটটাকে ধরতে পারবো না। যেমন ধরেন আমরা যে টেকনোলজিগুলো কথা বললাম, এই টেকনোলজিগুলোকে নিয়ে যদি আমরা 5 বছর পরে কাজ করতে চাই, এমন একটা সময় আসবে তখন মার্কেট স্যাচুরেটেড হয়ে যাবে, অনেক কম্পিটিটর চলে আসবে, তখন মার্কেট পেনিট্রেট করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। 5 বছর পর কি হবে, নতুন কোন টেকনোলজি আসবে, কি টেকনোলজি আসবে সেটা কিন্তু আমি জানি না, আপনি জানেন না, বাট কিন্তু এটা আসবে। সেজন্যই যখন আমরা টেকনোলজি নিয়ে কাজ করছি, আমাদের ফিউচার প্রেডিকশনটা বা আমাদের আগামী যে আমাদের কি নিয়ে আসতে পারে বা ফিউচারে যে কোন টেকনোলজি কিনে আসতে পারে, এইটা আগে থেকে প্রেডিক্ট করা বা আগে থেকে সেটাকে নিয়ে একটা রিসার্চ করা, এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এখানেও আমি মোহাম্মদ শাহজালাল কাছে যাই যে দুই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। একটা হচ্ছে যে ভাইয়া বলছিলেন ওয়েব ডেভেলপমেন্টের কথা, বা আমরা যদি সফটওয়্যারের কথাও ধরি, সবকিছু নিয়ে একটা বড় ধরনের আলোড়ন তৈরি হয়েছিল, কিন্তু সেই আলোড়নের ফল কি আমরা পাচ্ছি? মানে ওয়েবসাইট কি এখনো আসলে সবার ঠিক ধরনের ওয়েবসাইট আছে? আমরা যদি অ্যাপস তৈরি করি, আমরা যদি গেম তৈরি করি নিজেরা, মোবাইল গেমস যেগুলো, সেই গেমগুলো বাংলাদেশে আসলে কি কেউ কারো কাছে গিয়ে পৌঁছায় বা কেউ কি আকৃষ্ট হন ওইদিকে, নাকি এখনো এই ক্যান্ডি ক্রাশের মতো বিদেশি যে গেমগুলো সেগুলোই আমরা খেলছি? বেসিক্যালি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আমরা যেটা নিয়ে শুরু করি, ধরুন ওয়েবসাইটের ডেভেলপমেন্টের নিয়ে আমরা যেটা 2 বছর আগে যে ক্রেজটা তৈরি হয়েছিল, সেই ক্রেজটা কিন্তু এখনো রয়েছে। আপনি একটা স্ট্যাটিক ভাবে যদি আমি বলি, তাহলে দেখা যাচ্ছে যে যদি 5টা ডোমেইন কেউ পারচেস করে 5টা ডিফারেন্ট কোম্পানি থেকে, সেখান থেকে নেক্সট বছরে কিন্তু মাত্র একটা ডোমেইনে রিনিউয়াল হয়, আর 4টা কিন্তু হয় না। হ্যাঁ, তো এটা কেন হচ্ছে? আমরা যখন বুঝতে পারছি যে আমাদের একটা ওয়েবসাইট দরকার, বা আমাদের কোম্পানিকে ওয়ার্ল্ড ওয়াইড বা বাংলাদেশকে এটা জনপ্রিয়তা করা উচিত, বা আমার কোম্পানি সম্বন্ধে জানুক, এই যে জিনিসটা জানার সম্ভাবনা থাকে হচ্ছে একটা বছর পরে যাদের কাছ থেকে হোস্টিং করা হচ্ছে বা যাদের থেকে ডোমেইন করা হচ্ছে, তাদের সাথে ঠিকমতো কানেক্টিভিটি না করার জন্য ওই ডোমেইনটা কিন্তু হারিয়ে যাচ্ছে এবং ওই ডোমেইনটা এক্সপায়ার করছে। ফলশ্রুতি হচ্ছে কি ওই কোম্পানিটাকে নতুন আরেকটা ডোমেইন নিয়ে সেটাকে আবার কিন্তু তার যেতে হচ্ছে। এটা কেন হচ্ছে যে আমরা আসলে যে এই বাংলাদেশে যে ডোমেইনটা বা বিজনেস আইডেন্টিটিটা যে ডোমেইনের মাধ্যমে বা ডিজিটালাইজেশন করা সম্ভব, এটা কিন্তু অনেকে এখন জানছে এবং মার্কেট কিন্তু ক্রেজি তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত বাংলাদেশে যে ওয়েব ডেভেলপমেন্টে যতটুকু যাওয়া উচিত বা যেই সম্ভাবনা খাতটা আছে, সেই অনুযায়ী কিন্তু আমার মতে যে 30% কভার করেছে কিনা সন্দেহ, কারণ এখনো পর্যন্ত অনেক কোম্পানিরই নিজস্ব ওয়েবসাইট নেই। তো এই খাত কি আস্তে আস্তে কিন্তু বাড়ছে। তো এটা হচ্ছে কি, এখন আমাদের যে বর্তমানে ক্রেজি হচ্ছে ফ্রিল্যান্সার হিসাবে, ফ্রিল্যান্সার শব্দটা কিন্তু অনেক ব্যাপ্তি, তার ভিতরে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট আছে, গ্রাফিক্স রয়েছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ডিমান্ড কিন্তু হিউজ। আমরা কিন্তু সাধারণত বাইরের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা করে বসে আছি, বাট যেখানে আমরা খুব আপওয়ার্ক থেকে আমরা কাজ করছি বিভিন্নভাবে। হ্যাঁ, তো এটা কিন্তু বাংলাদেশে কিন্তু হিউজ একটা ডিমান্ড আছে। আপনি যদি কোনো একটা প্রোডাক্ট কিনতে যান, তখন যখন গুগলে আপনি সার্চ করবেন, সেটা ভ্যালু কিন্তু বাংলাদেশে দেখাবে না, তখন দেখাচ্ছে ইন্ডিয়ার কোনো একটা প্রোডাক্টের, কারণ ইন্ডিয়া বা পার্শ্ববর্তী কোনো দেশের ওইটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা খুব ভালোভাবে করা হয়েছে। ফলশ্রুতি হচ্ছে কি যে ওইটা আমাকে আবার পাশে বাংলাদেশ লেখা লাগছে, কিন্তু আমি যখন www.google.com দিচ্ছি, তখন কিন্তু বাংলাদেশের লোকেশনটা কিন্তু ইন্টিগ্রেশন হচ্ছে বা মানে চিহ্নিত হচ্ছে, কিন্তু চিহ্নিত হওয়ার পরে কিন্তু আমার প্রোডাক্টটা কিন্তু গুগলে পাওয়া যাচ্ছে না। কারণটা কি? কিন্তু এই জিনিসটা জানে না কেন যারা ই কমার্সের সাথে জড়িত আছেন, যারা মার্কেটপ্লেসের সাথে জড়িত, তারা এই জিনিসটা কেন আকৃষ্ট হচ্ছেন না? আমাদের দেশে এসইও যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা সম্পর্কে অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে। তারা বেসিক না জেনে অল্প একটা অংশ শিখে সে ভাবে যে আমি এসইও এক্সপার্ট হয়ে গেছি এবং সে এই মার্কেটে নামে কাজ করার জন্য। কিন্তু এই যে বেসিক জিনিসটা কি, এই আপনার সার্চ ইঞ্জিনকে আপনি অপটিমাইজ করবেন, আপনি কি গুগলের জন্য কাজ করবেন না, আপনাকে কি করতে হবে, আপনি কোনো একটা ওয়েবসাইটকে বা কোনো একটা ব্লগকে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তৈরি করে বা আপনি ওটাকে সাজানোর জন্য আপনাকে যা যা করতে হবে সেটা হলো এসইওর কাজ। এখানে আপনার আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে তারা সেগুলো জেনে তারা ভাবে যে তারা এসইওর কাজ করছে এবং বেসিক কাজগুলো আমাদের এখানে হচ্ছে না। আমরা যদি এটাকে প্রপার ভাবে কেন হচ্ছে না সেটাই জানতে চাচ্ছি। ট্রেনিং নেই, প্রপার ট্রেনিং নেই আমাদের দেশে। কিন্তু যারা ক্লায়েন্ট, তারা তো কি চান সেটা তো তারা জানেন, সেই ক্ষেত্রেও কেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে না? এসইওর আমাদের দেশে অনেক আমি কাজ আছে। একটু বুঝিয়ে বলি, আমার যদি একটা ওয়েবসাইট থাকে, আমি তো চাইবো যে কত সহজে আমি যে কোনো কিছু দিয়ে সার্চ দিলে যাতে আমারটা সবার সামনে আসে। তো ক্লায়েন্টরা কেন এই বিষয়ে প্রেসার ক্রিয়েট করছেন না? তারা নাকি তারা জানেন না? তারা অবশ্যই করছে। নতুন যারা এটা ক্লায়েন্ট জানে না, বেসিক্যালি জানে না। আচ্ছা, কারণ আপনি দেখেন, অনেকে জানে অনেকে জানে না। অনেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি
একজন ব্যবসায়ী, ধরেন একজন ব্যবসায়ী, তার সে জুতো তৈরি করছে, সেই জুতোটা মার্কেটটা বাংলাদেশ মার্কেটে তার ফোকাস। ওকে, তাকে কি করতে হবে? শু নিয়ে কাজ করতে হবে, শু কিওয়ার্ড নিয়ে মানে কাজ করতে হবে। তো এইটা করছে কি, সে তো যে ইন্ডাস্ট্রিয়াল বা যে মালিক, সে কিন্তু তার ওই ইন্ডাস্ট্রি সম্বন্ধে তার নলেজ খুব ভালো, তার কিন্তু আইটি সেক্টরে কিন্তু কোনো নলেজ নেই, এই সমাজ সম্পর্কে কোনো idea নেই। এটা সম্ভব না। ফলশ্রুতি হচ্ছে কি, সে একজনকে হায়ার করছে যে ডোমেইনকে কিনতে পারে, ওয়েবসাইটকে করতে পারে, ওকে ও করতে পারছে, ঠিক আছে তোমাকে কাজটা দিয়ে দিচ্ছি। ওই ছেলেটা কিন্তু ওয়েবসাইটের ডেভেলপমেন্টে কিন্তু পারে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু তার কাজ না, এবং সে ওটা কিন্তু কখনো বলতে পারবে না যে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করছি। আচ্ছা, ঠিক আছে, এই যে একটা গ্যাপ হচ্ছে, সেই ফলশ্রুতি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ এ ডিফারেন্ট থিং, সেম থিং না। মানে যে মানে ওয়েবসাইট এই জিনিসটা করার প্রয়োজনীয়তা কি সেটাই তাদের কাছে, ক্লায়েন্টের কাছে পৌঁছাচ্ছে না। এই জন্য কিন্তু এই যে অসুবিধাটা হচ্ছে, এটার জন্য হচ্ছে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে তারপর আবারও ফিরছি লার্নিং এন্ড আর্নিং। লার্নিং অ্যান্ড আর্নিং, সৌজন্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন লার্নিং এন্ড আর্নিং। আমরা রাশাদ কবির কাছে জানতে চাই যে আমাদের, আপনি টেকনোলজির আপগ্রেডেশনের কথা বলছিলেন, প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন জিনিস উদ্ভাবন হচ্ছে এবং নতুন নতুন প্রযুক্তি গ্লোবাল মার্কেটে আসছে, কিন্তু সেই গ্লোবাল মার্কেট থেকে বাংলাদেশের যে ক্লায়েন্টরা আছেন তাদের কাছে কিন্তু এই জিনিসটা এসে পৌঁছাচ্ছে না। এখন ধরুন যারা ডেস্কটপ ইউজ করে অভ্যস্ত, তারা যদি ল্যাপটপের সুবিধা না পান এবং সেই জিনিসটা না জানেন, তাহলে সেটার প্রভাব কি মার্কেটের উপরে পড়ছে না? আমি সেটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, কিছুটা তো আপনার ডেফিনেটলি পড়ছেই। কারণ মোবাইলের সুবিধা হচ্ছে কি, মোবাইলে যখন আমরা কোনো সফটওয়্যার আপডেট হচ্ছে বা কোনো কিছু একটা নতুন টেকনোলজি আসছে, সেটা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আমরা সহজে পেয়ে যাচ্ছি। কারণটা হচ্ছে কি, কারণ আপনার মোবাইলটা আমরা খুব সহজে অ্যাক্সেসেবল। কিন্তু যখন আপনার কোনো ডেস্কটপ সফটওয়্যারের কথা বলেন বা কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের কথা বলেন, সেখানে কিন্তু আমাকে কোনো একটি সাইটে যেয়ে তারপর সেটিকে আমার আপডেট করা লাগছে। এটি একটি বড় মানে আমার ওই সম্পর্কে ন্যূনতম একটা জ্ঞান থাকতে রাইট, হবে। সেটা থাকতে হবে। আর যেটা ক্লায়েন্টের কথা যেটা বললেন, আমি যেহেতু ড্রিম 71 ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে কাজ করে, আমি একটু ইন্টারন্যাশনাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে বলি। পৃথিবীর বিভিন্ন রিজনে বিভিন্ন রকম আপনার টেকনোলজির চাহিদা আছে। যেমন আমরা বাংলাদেশে এখন যে টেকনোলজি নিয়ে আছে, আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি, আপনি যদি আফ্রিকান কোনো কান্ট্রিতে যান, তারা তার চেয়ে 2-3 স্টেপ নিচে নেমে আছে। তাদের কাছে যদি আমাদের এই সলিউশনগুলো পিচ করেন, তারা কিন্তু সেই মার্কেটটাকে পেনিট্রেট করা বা সেই মার্কেটটাকে ধরা অনেক বেশি সহজ, কারণ তারা এই টাইপের সলিউশন বা এই টাইপের টেকনোলজির সাথে অ্যাকাস্টমেট না। আবার সেম সলিউশনই আপনি যদি জাপানিজ মার্কেটে যান বা কোরিয়ান মার্কেটে যান, আমি জাপান কোরিয়া দুইটা মার্কেটে কাজ করি, তারা টু বি অনেস্ট তারা কিন্তু আপনার সলিউশনগুলো দেখে হাসবে, কারণ তারা অনেক বেশি অ্যাডভান্সড। সেজন্যই আমরা যদি আমাদের যে লক্ষ্যমাত্রা আছে 2021 সাল নাগাদ আমাদের যে $5 বিলিয়ন আয় করার যে লক্ষ্যমাত্রা আছে, এটা যদি আমাদেরকে ফুলফিল করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে টার্গেট স্পেসিফিক হতে হবে। সেটা বাংলাদেশে কিভাবে সম্ভব? এটা অবশ্যই সরকার এবং ইন্ডাস্ট্রি এই দুইটা সম্মিলিতভাবে একটি রোড ম্যাপ বা প্ল্যান সেট আপ করতে হবে। যেমন আমরা কোন কোন টেকনোলজি নিয়ে কাজ করব, আমাদের ফোর্সে আগামী ফর এক্সাম্পল ভার্চুয়াল রিয়েলিটি বা আইওটি নিয়ে আমাদের নেক্সট 5 বছরে 50,000 দক্ষ জনসম্পদ তৈরি করা দরকার, কারণ মার্কেটটাকে ধরার জন্য। এই টাইপের জনসম্পদ তৈরি করার জন্য আমাদের এখন থেকে প্রিপারেশন নেওয়া দরকার। এবং আরেকটি বড় সমস্যা, এবং আমি যেটা প্রতি জায়গায় বলি, আমাদের মিড লেভেল ম্যানেজার আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এবং মার্কেটিং ম্যানেজার, এই দুটো খুব বড় সংকট আছে। যখন আমি ইন্টারন্যাশনাল মার্কেটিং এ যখন আমি কাজ করেছি, যখন আমার মার্কেটিং টিম সেট আপ করার সময় আমি খুব বড় সমস্যা বা স্ট্রাগলের মধ্যে পড়েছি। কেমন? যেটা আমি যখন যাদের টেকনিক্যাল নলেজ আছে, তাদের আবার ভালো কমিউনিকেশন স্কিল নাই, তারা ক্লায়েন্টের কাছে সেলস পিচটা দিতে পারে না। আবার কেউ হয়তো ইংলিশে খুব ভালো, তাদের সেলস নলেজটা আছে, কিন্তু তাদের আপনার আইটিতে জ্ঞানটা নাই। কারো হয়তো দুটোই আছে কিন্তু প্রেজেন্টেশনের স্কিলটা নেই। নেই, এরকম অনেক সমস্যা আছে। এবং এই সমস্যাগুলোকে যদি কভার আপ করতেই হবে, কারণ আলটিমেটলি দিন শেষে আপনি ক্লায়েন্টের কাছে কিভাবে আপনার সলিউশনটা পিচ করছেন, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি বিষয়টা হচ্ছে যে আমি আসলে দেখছি যে আমি বাংলাদেশ থেকে আসছি, আমার কম্পিটিটর হচ্ছে ইন্ডিয়া, জাপান, কোরিয়া, কিন্তু যে ক্লায়েন্ট যে কাজটা দেখছে সে তো আর এগুলো দেখছে না যে কে কোন জায়গা থেকে আসছে, সে তো যে কাজটা যে ভালোভাবে দিতে পারবে সেটাই দেখছে। সুতরাং আমার তার কাছে কিন্তু আমরা সবাই সমান। হ্যাঁ, সেটাও সমান, কিন্তু আবার এটাও কিন্তু অনেস্ট, কিন্তু আপনার কান্ট্রি ব্র্যান্ডিং এর একটা ব্যাপার আছে। যেমন ধরেন আপনি একটা ইউরোপে কোনো ক্লায়েন্টের কাছে আপনি যদি যান আপনার একটা প্রোডাক্ট নিয়ে, আবার যদি ইন্ডিয়ান কোনো একটা কোম্পানি যায় তার প্রোডাক্ট নিয়ে, খুব স্বাভাবিকভাবে তারা কিন্তু ইন্ডিয়ান কোম্পানিটাকে একটু হলে বেশি প্রেফারেন্স দেবে, কারণ ব্র্যান্ডিং এর কারণে, কান্ট্রি ব্র্যান্ডিং কারণে। এই জায়গাগুলো থেকেও কিন্তু আমাদের কাজ করার একটা স্কোপ আছে। কিন্তু আমি যতদূর জানি যে এখন অবস্থা কিছুটা পরিবর্তন হওয়া শুরু করেছে, এটাকে আরো করতে হবে। আমি একটু মশিউর রহমান তালুকদারের কাছে যাই। আমরা স্কিলড ওয়ার্ক ফোর্স তৈরি করছি, কিন্তু এতক্ষণ ধরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে হয়তো জাপানে বা কোরিয়ায় যে জিনিসগুলো আছে, সেই সলিউশনগুলো আমরা বাংলাদেশের সলিউশন নিয়ে গেলে তারা হয়তো সেই বিষয় নিয়ে হাসবে। সেই ক্ষেত্রে
সেই আমি আশা একটা পর্যায়ে প্রশ্ন আমরা করি। এখনো নেই, আমরা আগের চেয়ে অনেক বেশি ডেভেলপ করেছি। আমাদের দেশটা আউটসোর্সিং এর জন্য, আইটির জন্য এখন আমরা অনেকটা জনপ্রিয়। আচ্ছা, হয়তো এখন আর হাসবে না, কিন্তু কিন্তু আমরা কি আসলে, আপনি বলছেন যে জাপান কোরিয়ার পর্যায়ে পৌঁছেছি, না, সেটা নিশ্চয়ই এখনো পৌঁছেনি। টেকনোলজির দিক দিয়ে হয়তো পৌঁছেনি, কিন্তু আপনি হয়তো জানেন আউটসোর্সিং যেটা আর্নিং লার্নিং এর যে অংশটা, এটাতে কিন্তু আমরা জাপান কোরিয়ার চেয়ে অনেক অংশে এগিয়ে আছি। তারা কিন্তু আউটসোর্সিং করে না, তারা যে কাজটা করে তারা আইটি সেক্টর যেটা ওদের টেকনোলজিক্যাল ন্যানো টেকনোলজি তারা অনেক এগিয়ে আছে। এখন আজকের যে বিষয়টা হলো আর্নিং আর লার্নিং যেটা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং আমরা ওয়ার্ল্ডের 3-4টা কান্ট্রির মধ্যে অবশ্যই একটা ভালো অবস্থানে অন্যতম আছে। কান্ট্রি। হ্যাঁ, আপনার প্রশ্নটা ছিল এটাই যে আমরা যখন স্কিলড লেবার বা স্কিল ওয়ার্কফোর্স তৈরি করছি, আমার তো একেবারে আপগ্রেডেড যে টেকনোলজি সেটার শেখাতে পারবেন এরকম স্কিলড ট্রেনারও দরকার। এইটা একটা সেটা problem কি বলে। সেটা কি বাংলাদেশে এখন কি অ্যাভেলেবল? আমি কারো কাছে গিয়ে আচ্ছা, আমি শেয়ার শিখতে করছি চাইলে? ব্যাপারটা। এখন যারা এখানে এক্সপার্ট, যারা নিজেদের যে স্কিলটাকে এখানে এস্টাবলিশ করেছে, ধরুন আমি বা আমার মতো অন্য কেউ, আমরা কিন্তু কখনোই কাউকে ট্রেন করব না। কেন ট্রেন করব না? এখানে অপশনটা বলছি। এখন আমরা কিন্তু ওখান থেকে যথেষ্ট পরিমাণ আর্ন করছি, আমাদের সময়টার একটা ভ্যালু রয়েছে। আপনি যদি আমাদেরকে এইভাবে ট্রিট না করেন, সুযোগ না করে দেন, তাহলে আমরা কেন ওখানে সময় দেব? হয়তো আমরা আমাদের একটা রেসপন্সিবিলিটি রয়েছে, কিন্তু আমাদের ইন্টেলেকচুয়ালি আমাদেরকে অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে যে আমরা কতটুকু যোগ্য, আমরা যে ছোটদেরকে ট্রেনিং দেব এটার আমাদের জন্য কতটুকু লাভজনক। আমাদেরকে না সুবিধা দেওয়া হবে। কারণ আমাদের যদি সুবিধা না দেয়, আমার ধরেন 1 আওয়ারে আমি এখন যদি আপনাকে কাজ করি, আমি ওখান থেকে পাই $35 মান্থলি, পাই 5,000 উপর থেকে 5,000 উপরে আমি আর্ন করি, 5 to 7,000 এর মতো। আমাদের দেশে যদি বলা হয় তোমাকে একটা প্রতিষ্ঠানে ট্রেন করাতে হবে, তাকে খুবই অল্প একটা 10,000, 1,000, 2,000 টাকা দেওয়া হবে, আমি তো ওখানে যাবো না, আমি কেন ওখানে সময় নষ্ট করবো? সামাজিক দায়বোধ থেকে। হ্যাঁ, সামাজিক দায়বদ্ধতা এটা থাকে। আরেকটা বড় ব্যাপারটা বলি, আমাদের দেশে জিনিসটা সবচেয়ে বেশি ইগনোর করা হয়, ইন্টেলেকচুয়াল যে একটা ভ্যালু রয়েছে, এটাকে আমাদের দেশে প্রপার ইউটিলাইজ করে না। এই জায়গায় সমস্যাটা আছে। আমরা আরেকটু বলি। একেবারে শেষের দিকে পৌঁছে গেছি, আমি একটু একেবারে ছোট করে। হ্যাঁ, যেমন মশুর ভাই যেটা বললেন যে তারা আউটসোর্সিং মার্কেটে বা আপওয়ার্ক মার্কেটে অনেক ভালো কাজ করছে, কিন্তু এই সমস্যা কিন্তু আমরা ফেস করছি যে তারা যারা ভালো কাজ করছে তারা ইন্ডাস্ট্রিতে আসছে না। তারা আপওয়ার্কে কাজ করছে, একলাই কাজ করছে, সেখান থেকে অনেক বেশি ইনকাম করছে, ইন্ডাস্ট্রিতে আসতে পারছে না। আমাদের ইন্ডাস্ট্রিতে সাপ্লাই এবং ডিমান্ড এই দুটোর মধ্যে বড় একটা ফারাক এখনো থেকে গেছে, যে আমাদের যে পরিমাণ ডিমান্ড দরকার, ইন্ডাস্ট্রির যে পরিমাণ ডিমান্ড আছে তার 30-40% হয়তো আমাদের এখনো সাপ্লাই নেই। এইখানে এখন গভর্নমেন্টের একটা বড় ইনিশিয়েটিভ দরকার, যেমন লার্নিং আর্নিং এর মতো আরো বেশি প্রজেক্ট থাকা দরকার, যেখান থেকে আমরা যথেষ্ট পরিমাণ আমি এই বিষয়ে একটু শেষ প্রশ্ন, একেবারে ছোট করে একটা উত্তর নিব শাহজালাল ভাইয়ের কাছে, যে এটা খুবই একটা ভালো টপিক এসেছে। সেই ক্ষেত্রে শুধুমাত্র সরকারের পক্ষে কিন্তু এত হিউজ মার্কেটের জন্য ডিমান্ড ফুলফিল করাটা একটা টাফ বিষয়। সেই ক্ষেত্রে মশিউর রহমান তালুকদাররা যেরকম আছেন, যারা সফল ফ্রিল্যান্সার, আপনারা যারা প্রতিষ্ঠান আছেন, তারা যদি এগিয়ে না আসেন, তাহলে কিন্তু সেই বিষয়টা খুবই টাফ হয়ে যায় মনে হয় সরকারের। বিষয়টা হচ্ছে যে কেরিয়ার, মানে যে একজন ফ্রিল্যান্সার হিসেবে যে আগত হতে চাচ্ছে, তার প্রথমে হচ্ছে তার মাইন্ড সেট করতে হবে, সে কি সেক্টরে থাকবে বা কোন সেক্টর নিয়ে কাজ করবে। সে যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করতে চায়, তাহলে তাকে মাইন্ডসেট করতে হবে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা বিশাল মার্কেট, সে কোন সেক্টরে এক্সপার্ট হবে। তারপরে ওপেন ফর অল। আপনি যদি বলেন যে আমার টিচার নাই বা আমার ট্রেনার নাই দেখে আমি করতে পারছি না, নো, অনলাইনে পাওয়া যায়, অনলাইনে সবকিছু পাওয়া যাচ্ছে। আমি একটা পয়েন্ট এখানে অ্যাড করি, এক্ষেত্রে আমাদের যে বিশ্ববিদ্যালয় যেটা আছে, বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তাদেরও একটা বড় গুরুত্ব আছে, প্রাতিষ্ঠানিক রাইট। শিক্ষা কারণ দেওয়া। আমরা যে 4 বছর ধরে একটা যে গ্র্যাজুয়েট কমপ্লিট করে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তাদেরকে আমরা 6 মাস থেকে 1 বছর ট্রেন্ড আপ করার পরেই তারপরে আমরা তাদেরকে প্রোডাকশন লেভেলে নিয়ে আসতে পারি, ফুললি স্কিল হয়ে যায়। রাইট। এই যে ধরেন একটা ইনভেস্টমেন্ট তাদের পিছনে করতে হচ্ছে, এটাও কিন্তু অর্থাৎ কোম্পানিগুলো কিন্তু কাজ করছে, দ্যাট মিনস। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আশা করব যে শুধুমাত্র সরকার না বা শুধুমাত্র যারা ফ্রিল্যান্সার আছেন তারা না, একেবারে বেসরকারি প্রতিষ্ঠান থেকে সবাই আমরা এই যেই আমাদের গ্যাপটা তৈরি হয়েছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে, সেটা খুব দ্রুত ফুলফিল করতে পারবো। গ্লোবাল মার্কেটে আমাদের অ্যাক্সেস অনেক বেশি থাকবে। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আজকের লার্নিং এবং আর্নিং এপিসোড এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। লার্নিং অ্যান্ড আর্নিং, সৌজন্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।